This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিনে রাজ্যের ৪২ জন শিক্ষক চিকিৎসকের বদলি ঘিরে বিতর্ক। তাদের মধ্যে বেশ কয়েকজন এই তিলোত্তমা কাণ্ডে প্রতিবাদে শামিল হয়েছিলেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চলা আন্দোলনেও সায় ছিল ওই শিক্ষক, ওই চিকিৎসকদের। বিজেপির অভিযোগ, প্রতিবাদে শামিল হওয়ার মাসুল গুনতে হলো ওই চিকিৎসকদের। ये तालिबानी फतवा है पश्चिम बंगाल की सरकार का, जो मीडिया के माध्यम से ही मुझे प्राप्त हुआ है कि किस प्रकार से इस बेटी के लिए, न्याय के लिए आवाज उठाने वाले 43 डॉक्टर्स को पश्चिम बंगाल की सरकार ने ट्रांसफर करने का निर्देश दे दिया है और ट्रांसफर उनकी कई दूर दराज इलाकों में भी की गई है। This is the Talibani order of the West Bengal government that those doctors who have been raising their voice for the Nyay for this beti have been issued transfer orders, including to areas which are very remote. বিজেপির এই অভিযোগ আপনাদের শোনালাম। যদিও বিজেপির অভিযোগ খারিজ করেছে স্বাস্থ্য ভবন। বদলি প্রক্রিয়া শুরু হয়েছে 2 মাস আগেই। বদলির ফাইলে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয় তিলোত্তমা কাণ্ডের আগেই, দাবি স্বাস্থ্য ভবনের। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ, একদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ, পাশাপাশি এই সময় দাঁড়িয়ে যেহেতু ঘটনাটা ঘটছে, স্বাস্থ্য ভবনের তরফ থেকে বলা হচ্ছে এটা আগেই, এটা প্রি শিডিউলড ছিল, যে কারণে এই কাকতালটা সম্বন্ধে আর কি কি জানা যাচ্ছে? সত্যি কি এটা আগে তৈরি, নাকি এই সময় তাদেরকে মাসুল গুনতে হলো, কি জানা যাচ্ছে? দেখো, এই যে বিতর্কটা তৈরি হয়েছে, সেই বিতর্কের প্রেক্ষিতটা হলো যে এখানে যে আন্দোলন চলছে, 9 দিনে আজ কর্মবিরতি পড়লো। সেই 9 দিন ধরে আন্দোলন চলার মধ্যে শুক্রবার দিন দুপুরে নার্সদেরকে ডেকে বলা হয় যে স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ, আরজি করে নার্সদেরকে ডেকে তাদের নার্সিং সুপারের অফিসের থেকে বলা হয় যে স্বাস্থ্য ভবন থেকে বলা হয়েছে যে যারা যারা আন্দোলনে যাচ্ছে তাদের ভিডিও করে রাখতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চিহ্নিত করে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বিকেলের দিকে একটি নির্দেশিকা প্রকাশ হয় এবং সেই নির্দেশিকা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয় যে নার্সদের পর এবার কি তাহলে চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের একাংশের বক্তব্য হচ্ছে যে এই যে 42 জনের তালিকা বেরিয়েছে, তার মধ্যে অনেক চিকিৎসক আছেন যারা এই আন্দোলনে সায় দিয়েছেন। কেউ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন, কেউ আবার ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঢুকতে দেওয়া হবে না এই মর্মে যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনেও ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সমস্ত জায়গার থেকে দাঁড়িয়েই কিন্তু এই বিতর্কের প্রেক্ষিতটা তৈরি হয়। যদিও স্বাস্থ্য ভবনের তরফে বলা হচ্ছে যে একটা ট্রান্সফার প্রক্রিয়া 2 মাস আগের থেকে শুরু হয় এবং এই ট্রান্সফার প্রক্রিয়াও 2 মাস আগের থেকে শুরু হয়েছিল এবং তিলোত্তমার খুনের ঘটনার অনেক আগে, অর্থাৎ 9ই আগস্টের আগেই সেই ট্রান্সফার সংক্রান্ত যে ফাইল, সেই ফাইলে প্রশাসনিক অনুমোদনও হয়েছিল। ঘটনার চক্রে 16ই আগস্ট সেটি প্রকাশিত হয়েছে। শুভজিৎ, বেশ, অনেক ধন্যবাদ সৌরভ। আমার সহকর্মী সৌরভ আমার সঙ্গে ছিলেন। কিন্তু যে কাকতাল বা যেই পরিস্থিতির কথা বলা হচ্ছে, সেইটার যদি হয়েই থাকে তাহলে ফরমান জারি কেন, এই প্রশ্ন উঠছে। তার কারণ তিলোত্তমার আন্দোলনে যোগ দিয়ে স্বাস্থ্য ভবনের রক্তচক্ষুর শিকার হয়েছে নার্সরা। হ্যাঁ, আন্দোলনের সামিল নার্সদের ভিডিও করে রাখার ফরমান জারি করেছে স্বাস্থ্য ভবন। অভিযোগ, আরজি করে আন্দোলনরত নার্সদের আন্দোলনে সামিল হলে বদলির হুঁশিয়ারিও দেয় স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের ফরমানের বিরুদ্ধে আন্দোলনরত নার্সরা সরব হয়েছেন। তারা কি বলছেন আপনাদের শোনাবো। আমরা যখন ওখানে আন্দোলন করছিলাম তখন স্বাস্থ্য ভবনের থেকে লাইভ করা হয়েছিল এবং লাইভ করে সেখান থেকে বলছে যে যারা যারা অন ডিউটি থাকাকালীন এখানে আন্দোলনে বসছে তাদের সবাইকে ট্রান্সফার করে দেওয়া হবে। আমাদের তো অন ডিউটি থাকাকালীনই রেফারেন্সটা দেওয়া হয়েছিল, সেটা তো আমাদের প্রাপ্য নয়, সেটা তো আমাদের কাম্য ছিল না। তারপরেও আমাদের রেফারেন্স কেন আসলো? ওনারা আমাদের ভয় দেখিয়েছেন যে এইভাবে স্বাস্থ্য ভবন থেকে ট্রান্সফারের একটা আশঙ্কা আসছে। যে আন্দোলনটা আমাদের চলবে, ন্যায় বিচার আমরা চাই, আমাদের কোনো সেফটি নেই। কিসের জন্য তারা আমাদের ট্রান্সফারের হুমকি দেবে? আমাদের কি অন্যায়? ভেবেছেন যে ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা এখানে পড়াশোনা করে, এখানে সেটেলড, ট্রান্সফারের একটা সুশ্রুতি দিলেই আমরা নড়ে যাব। কিন্তু সেদিন প্রাণনাশের আতঙ্কে ছিলাম, মৃত্যু ভয়ের আতঙ্কে ছিলাম, তবুও সেই জায়গায় দাঁড়িয়ে পেশেন্টদের সেফটি এনশিওর করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরা অন্তত ট্রান্সফারের ভয় পায় না। অত্যাচার শুরু হয়ে গেল, অত্যাচারের দমন পীড়ন করে আন্দোলনটাকে ভেসে দিতে চাইছে।
যে যেটা স্টাইল প্রথমে মিছিল করে বুঝিয়ে দিল, আমি পরোয়া করি না। বাংলার মানুষের যেটাই বার্তা, তৃণমূল যা খুশি তাই করবে, তাতে ধর্ষণই হোক, খুনই হোক, তোমার বাড়ির মেয়ে বেপাত্তা হয়ে যাক, তোমার বাড়ির মেয়েকে কেউ তুলে নিয়ে যাক, তৃণমূল তার মতো করে চলবে। মানে এই রকম একটা মুখ্যমন্ত্রী এ বাংলার, এটা ভাবতে আমার খারাপ লাগছে। আপনি যখন বিরোধী রাজনীতি করেছেন তখন বলেননি তখনকার মুখ্যমন্ত্রীদেরকে পদত্যাগ করা দরকার? তখন ঠিক ছিল, এখন বেটি হবে কি করে? আরজি করে সেদিন রাতের যে তাণ্ডব, সেই তাণ্ডবে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হামলাকারীরা আসে। ঠিকানা ধরে ধরে এবার হামলাকারীদের মূল পাণ্ডার খোঁজ চালাবে পুলিশ। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, উল্টোডাঙ্গা, ফুলবাগান, মানিকতলা, লেকটাউন, বেলঘরিয়া, বরানগর, জোড়াসাঁকো, চিতপুর, গোয়াবাগান, হাওড়া, এই সব জায়গা থেকে সেদিন হামলাকারীরা আসে। এর থেকে বোঝা যায় নির্দিষ্ট কোনো এলাকা বা নির্দিষ্ট কোনো পাড়া থেকে কিন্তু এই জমায়েত হয়নি। এখানেই প্রশ্নটা উঠছে যে বিভিন্ন এলাকার এই যুবকদের কে বা কারা এক জায়গায় জড়ো করলো, কে সেই কলটা নিয়েছিল সেদিন। বেশ কয়েকজন ট্রান্সজেন্ডারও এই দলে ছিলেন বলে জানা যাচ্ছে, পুলিশ সূত্রে এমনটাই খবর পাচ্ছি আমরা। চিহ্নিত হওয়া এই হামলাকারীদের বাড়ির ঠিকানা ধরে তদন্ত এগোবে, জানা যেতে পারে কমন সূত্রটা কি, মাথা কে। অন্যদিকে তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে পুলিশের ডেরায় এবার সিবিআই। কলকাতা পুলিশের ৪র্থ ব্যাটালিয়ন, সেই ৪র্থ ব্যাটালিয়নের সদর দপ্তরে সিবিআই। ৪র্থ ব্যাটালিয়নের ব্যারাক থেকেই এই সঞ্জয় গ্রেফতার হয়। এই ব্যারাকেই সঞ্জয় থাকতো, সঞ্জয় রায়ের কথা বলছি। সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, সঞ্জয়ের ব্যাপারে বেশ কিছু তথ্য সংগ্রহ করতেই এই 4th ব্যাটালিয়নে, এই ব্যারাকে অভিযান চালায় সিবিআই। এখানেই 4th ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিল কিন্তু এই সঞ্জয়, এবং এখানেই সে থাকতো। ফলে সেই সূত্রে কবে থেকে থাকতো, কোন ঘরে থাকতো, কাদের সঙ্গে থাকতো, এই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছে। একই সঙ্গে একজন সিভিক ভলেন্টিয়ার, তার কিন্তু কোনোভাবেই 4th ব্যাটালিয়ন যেখানে সরাসরি পুলিশ কর্মীরা থাকেন, সেখানে একজন সিভিক ভলেন্টিয়ার থাকার কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না, বা সেটা সম্পূর্ণভাবে বেআইনি। সেই কারণে দেখা যাচ্ছে 4th ব্যাটালিয়নে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করতে বা এই সঞ্জয় সম্পর্কে তথ্য সংগ্রহ করতে একেবারে 4th ব্যাটালিয়নের যে দপ্তর, অর্থাৎ সল্ট লেকে সিজিএ কমপ্লেক্স সংলগ্ন, সেখানে এই মুহূর্তে প্রবেশ করলো সিবিআই টিম। সেক্টর 1, আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সমরকে, যে দেখা যাচ্ছে এখানে কলকাতা আর্মড পুলিশ 4th ব্যাটালিয়ন, সেক্টর 2, বিধাননগর, কলকাতা 64। এই দপ্তরেই থাকতো সঞ্জয়, এই দপ্তরেই সে রাতে থাকতো বা দিনের অন্যান্য কাজের সময় সে এখানেই থাকতো। ফলে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে কী করে পুলিশের যে ব্যারাক সেখানে থাকে, সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রবেশ করলো সিবিআই। ক্যামেরা সমরের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা।